Welcome everybody. Welcome to another episode of NRB Money Talk. আজকের এপিসোডে আমরা কথা বলবো আসন্ন ফেডারেল ইলেকশন কানাডার যেটা হতে যাচ্ছে এই মাসের শেষে এপ্রিলের ২৮ তারিখে। ইন দিস এপিসোডে আমরা বেসিক্যালি কানাডার যে মেইন দুটো পার্টি লিবারাল এবং কনজারভেটিভ পার্টি এই দুটো পার্টির যেই ইলেকশন ম্যান্ডেট মেইনলি আমরা ফোকাস করব ফাইন্যান্সিয়াল এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল রিলেটেড যেই আই উইল স্টার্ট ফ্রম দ্য কনজারভেটিভ সাইড এবং পরে জাহিদ লিবারাল সাইড থেকে যেই প্লেসগুলো করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এবং দেন উই উইল ট্রাই টু গিভ ইউ এ হেড টু হেড কম্প্যারিজন যে দুটো পার্টির যে পলিসিগুলো সেটা আপনাদের কিভাবে আপনাদের ডেইলি লাইফে ইম্প্যাক্ট করতে পারে। সো প্রথমেই আমরা যদি দেখে নেই যে কনজারভেটিভ পার্টি এবং আপনাদের মনে থাকতে পারে যে ৩ মাস আগেও যখন আমরা এই ধরনের একটা পডকাস্ট করেছিলাম সেটা করেছিলাম ট্রুডো ফর্মার প্রাইম মিনিস্টার ট্রুডো যখন রিজাইন করে ১০ বছরের যে ইকোনমিক একটা পরিস্থিতি ছিল তার একটা অ্যানালিসিস আমরা ক্রোনোলজিক্যাল অ্যানালিসিস আমরা করেছিলাম আগের এপিসোডটাতে। দ্যাট ওয়াজ ইন জানুয়ারি, সামটাইম ইন জানুয়ারি। আজকে আমরা যে এপিসোডটা রেকর্ড করছি সেটা এপ্রিলের ১৬ তারিখে। সো বাই দ্য টাইম ইউ ওয়াচ দিস ভিডিও মেবি দেয়ার উইল বি মোর চেঞ্জেস টু দ্য ক্যাম্পেইন প্রমিস, বাট আজকের দিনের পর্যন্ত যেই ইনফরমেশনগুলো বোথ পার্টি সামনে নিয়ে এসেছে সেই টপিকগুলো নিয়েই আমরা বেশি আলোচনা করব। সো আপনাদের মনে থাকতে পারে যে ৩ মাস আগে কিন্তু ক্যাম্পেইনে যে পোল নাম্বার ছিল তখন মোটামুটি সবাই ধরে নিয়েছিল যে লিবারালদের একটা ভরাডুবি হবে। প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো যখন ছিলেন তখন তাদের বেশ কিছু পলিসি খুবই আনপপুলার ছিল এবং তাদের যে পোল নাম্বার ছিল খুবই খুবই খারাপ অবস্থা ছিল। বাট ইট অল চেঞ্জড ইন আ ভেরি কুইক টাইম যখন প্রেসিডেন্ট ট্রাম্প ট্যারিফ দেওয়া শুরু করলো এবং সো ফার যে ট্রাম্পের এই যে অ্যান্টি কেনেডিয়ান যে ট্যারিফ যে জিনিসটা সেটা সবচেয়ে বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে লিবারাল পার্টি। কারণ আপনারা যদি পোল নাম্বার দেখে থাকেন যেটা লিবারালরা কিন্তু প্রায় ২০ পয়েন্টের মতো পিছিয়ে ছিল, ইফ আই এম রিকলিং কারেক্টলি। Jahid, you may intervene if my numbers are wrong, but their number was between 20 to 30 About points. 20. হ্যাঁ, 25-26 এরকম ছিল। এবার ইনফ্যাক্ট একটা পর্যায়ে যতটুকু আমার মনে আছে যে সাম পিপল আর কলিং যে দে মাইট বি ইন দ্য থার্ড পজিশন আফটার এনডিপি। Exactly. বাট যেটা হলো যে ট্রাম্পের এই মানে আনসার্টেনিটির কারণে এবং ট্যারিফের কারণে মানুষ আসলে আমরা সবাই ভুলে যাওয়া শুরু করলাম যে হোয়াট হ্যাপেন ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, যে ইকোনমিক যে ঘটনাগুলো ছিল, যে হাউজিং ক্রাইসিস ছিল, কস্ট অফ লিভিং প্রবলেম ছিল, কোনো ইনসেন্টিভ ছিল না, প্রোডাক্টিভিটি ছিল না, এই সব যে ইকোনমিক প্রবলেমগুলো ছিল মোটামুটি সবই আসলে আমরা ভুলে যেতে শুরু করলাম এবং দ্য দ্য টপ প্রায়োরিটি বিকেম ট্রাম্প ট্যারিফ। নাও আমরা এই ধরনের সিচুয়েশন কিন্তু ২০১৮-১৯ সালেও যখন ট্রাম্প প্রথমবার ইলেক্টেড ছিল তখনও এরকম ট্যারিফ ওয়ার আমরা দেখেছিলাম, বাট দ্যাট ওয়াজ মেইনলি এগেইনস্ট চায়না। এবং এইবার যেটা প্রবলেম হলো যে ট্রাম্প ওয়াজ গোয়িং আফটার এভরিবডি। সো সো এই সিচুয়েশনটা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো যে লিবারাল পার্টি, এবং লিবারাল পার্টি এখন লিডিং পর্যায়ে আছে পোল নাম্বারে। বাট এগেইন পোল নাম্বার ইজ নট অ্যাকচুয়াল ইলেকশন, সো এনিথিং ক্যান চেঞ্জ ইন দ্য নেক্সট কাপল অফ উইকস। এবং হিস্টোরিক্যালি পোল নাম্বার যদি অ্যানালাইজ করে যারা এই বিষয়ে অনেক এক্সপার্ট তারা বলেছে যে এনি টাইম কনজারভেটিভ পার্টি হ্যাড মোর দেন 37% পোল, they won. So I don't know what's going to happen, but আজকের এপিসোডে আমরা জাস্ট ফোকাস করব যে ক্যাম্পেইন প্রমিসগুলো নিয়ে। সো পিয়ার পলিয়েভ যিনি কিনা প্রাইম মিনিস্টার হবেন যদি কনজারভেটিভ পার্টি আসে, হি ইজ নট এ ভেরি লাইকেবল পারসন। আমি এটা দিয়ে শুরু করতে চাই কারণ অনেকেই তাকে পছন্দ করে না, ইনফ্যাক্ট আমিও নিজেও তাকে পার্সোনালি পছন্দ করি না। বাট দ্য ইকোনমিক পলিসি হি পুট আউট মেক সেন্স। মানে আমি তো ইকোনমিক্সের ছাত্র, ফাইন্যান্সে কাজ করি,
ইট মেক্স সেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ লাইক লাস্ট 10 ইয়ার্সে যেটা হয়ে আসছে, যেটা কানাডা যেহেতু ব্যাকওয়ার্ডে গেছে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে পিয়ার পলিয়েভ যেই পলিসিগুলো নিয়ে আসছিল সেগুলো আসলে মেক সেন্স করেছে। এবং আপনারা যদি লাস্ট কয়েক মাসের বা কয়েক সপ্তাহের ক্যাম্পেইনগুলো দেখেন, স্পেশালি মার্ক কার্নি যিনি কিনা এখনকার প্রাইম মিনিস্টার এবং লিবারাল পার্টির প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, আপনি যদি তার প্রথম এক সপ্তাহের প্রাইম মিনিস্টার হওয়ার পরে যে 1 সপ্তাহ বা 10 দিনের মনে হয় উনি প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করেছে বিফোর কলিং দ্য ইলেকশন, ওনার যদি প্রথম 1 সপ্তাহের যে স্টেপগুলো নিয়েছে, যেমন উনি আসার সাথে সাথেই উনি কার্বন ট্যাক্স ক্যান্সেল করে দেয় এবং হাউজিং বুস্ট করার জন্য উনি $1 মিলিয়ন পর্যন্ত জিএসটি রিবেট যেটা বাতিল করে দিল গভর্নমেন্টের যে ট্যাক্স পোর্শনটা। এগুলো কিন্তু প্রত্যেকটাই কনজারভেটিভ পার্টি কয়েক বছর ধরেই বলে আসতেছে যে তারা ইলেকশনে গেলে তারা এই কাজটা করবে। সো ইটস ইটস দেয়ার ক্যাম্পেইন প্রমিস, বাট লাকিলি লিবাররা এটা ইমপ্লিমেন্ট করে ফেলেছে। সো দ্যাট ওয়াজ এ গুড থিং। এবং আমরা যেই কনজারভেটিভ পার্টির যে ক্যাম্পেইন এখন পর্যন্ত, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে আর টকিং অ্যাবাউট ট্যাক্স কাট, দে আর টকিং অ্যাবাউট ট্যাক্স কাট হেভিলি। সো ওরা যেটা বলেছে যে তারা 15% কাট করবে আপ টু 57,000। সো বেসিক্যালি আমরা জানি যে ইউজুয়ালি 55-56 এইটা হচ্ছে আপনার ফার্স্ট ট্যাক্স ব্র্যাকেট, এবং 15% যদি কাট হয় ওইটাতে, তাহলে বিশেষ করে যারা নিম্ন আয় বা নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা আছি আমরা, সবাইকেই আসলে এটার ইম্প্যাক্টটা পড়বে। এবং জাহিদের এস্টিমেশন থেকে যেটা দেখতে পাচ্ছি যে অলমোস্ট $900 will be saved for each person. So for a household that will be a $1,800 savings যদি এই ক্যাম্পেইনটা আসলেও কাজ করে। সো সেকেন্ড, যেটা তারা আগেই বলেছে যে তারা জিএসটি এলিমিনেট করে দিবে। জিএসটি যে, সো আপনারা জিএসটি বলতে এখানে আমি একটু কুইকলি একটু ভেঙে বলি। যখন আপনারা নতুন বাড়ি কিনতে চান, যে কন্ডো হোক বা আপনার প্রি কনস্ট্রাকশন যখনই আপনারা কিনতে চান কোনো প্রপার্টি, তখন কিন্তু এটার একটা জিএসটি এইচএসটি দিতে হয়। তো এটার যে পোর্শনটা, সেই টাকাটা আসলে গভর্নমেন্টের ফান্ডে যায়। সো এই ইনসেনটিভটা দেওয়ার জন্য যেহেতু বিল্ডাররা বাড়িটা বানাচ্ছে, এবং এখানে যদি আরও 13% ট্যাক্স অ্যাড করা হয়, তাহলে ইট ক্যান বি কোয়াইট হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার্স। সো এই বার্ডেনটা কমানোর জন্যই আসলে গভর্নমেন্ট চাচ্ছে যে এই জিএসটিটা এলিমিনেট করে দিতে। সো এইটা হচ্ছে ফেডারাল পোর্শন। প্রভিন্সের আবার আলাদা আরেকটা পোর্শন থাকে। সো হোপফুলি যে প্রভিন্সগুলো এই জিনিসগুলো অ্যাপ্লাই করবে। But if we are paying 13% on a $1 million property, that's $130,000. So it's a big savings for people like. So লিবারাল পার্টি অলরেডি বলে ফেলেছে যে তারা 1 মিলিয়ন পর্যন্ত তারা জিএসটি পুরো ক্যান্সেল করে দিয়েছে। কনজারভেটিভ পার্টি তারা আবার কাউন্টার যে প্রপোজালটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে 1.3 মিলিয়ন পর্যন্ত। সো ইট ক্যান বি, সো ফেডারেলের যে পোর্শনটা 5%, সো দ্যাট ক্যান বি আপ টু $65,000। সো আপনি যদি একটা $1.3 মিলিয়ন বাড়ি কেনেন, 5% of the GST is $65,000. So that's a sizable savings for anybody who is planning to buy a new property. এরপরে যেটা ক্যাপিটাল গেইন ডেফারাল, যেটা তারা যেটা নিয়ে এসছে, সেটা হলো অনেকটা এটা ইউএসএতে এরকম একটা প্রোগ্রাম ওদের আছে, যেটা হলো এটাকে বলে 1031 এক্সচেঞ্জ। বেসিক্যালি ইউএসএর প্রপার্টি, আপনি যদি ইউএসএতে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেন, এবং আপনি ধরেন একটা প্রপার্টি কিনলেন $1,00,000 এবং 5 বছর পরে ওটা $1,50,000 বিক্রি করে দিলেন। সো এই যে $50,000 আপনার গেইনটা, ইউএসএতে একটা পলিসি আছে যে আপনি যদি ওই $1,50,000 দিয়ে আরেকটা বাড়ি কেনেন লাইক টাইপ প্রপার্টি, তাহলে ওই $50,000 উপরে যে ট্যাক্সটা হওয়ার কথা ছিল ওইটা আর তখনই আপনাকে দিতে হবে না, ওইটা ডেফার করবে। সো গভর্নমেন্ট আপনার কাছ থেকে তখনই ট্যাক্সটা নেবে না, বাট আপনি যখন ফাইনালি ওই জিনিসটা, মানে আপনি যখন বাড়ি কেনা বন্ধ, মানে একটার পর একটা বাড়ি কেনার বন্ধ করে দিবেন, তখন আপনাকে গিয়ে ফাইনালি ট্যাক্স দিতে হবে। সো এই কারণে ইউএসএতে এই যে রিয়েল এস্টেট ইনভেস্টিংটা খুব পপুলার, এই কারণে যে এই 1031 এক্সচেঞ্জের কারণে, যে একটা বাড়ি কেনার পরে
আবার ওই টাকা দিয়ে আরেকটা বাড়ি কিনলে সঙ্গে সঙ্গে কোনো ট্যাক্স দিতে হয় না। সো ইটস সিমিলার টু দ্যাট কাইন্ড অফ পলিসি। সো এখানে ধরেন আপনি যদি একটা কোনো স্টক কেনেন, ধরেন আরবিসি শেয়ার কিনলেন। আরবিসি শেয়ার কেনার পরে যদি আপনি একটা প্রফিটে সেল করেন, হুম, এখনকার সিস্টেমে আপনাকে সঙ্গে সঙ্গে ট্যাক্স দিয়ে দিতে হবে ওই বছরই। বাট যদি আপনি এটা রিইনভেস্ট করেন, তাহলে যদি আবার ওই টাকাটাই রিইনভেস্ট করে আপনি আরেকটা ক্যানেডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করেন, ধরেন আপনি বিএমওতে ইনভেস্ট করলেন আরবিসির যেই প্রফিটটা দিয়ে, তাহলে আর আপনাকে ওই তখনই ট্যাক্স দিতে হবে না, আপনি ডেফার করতে পারবেন। সো দ্যাটস এ গুড পলিসি। এবং থার্ড যেটা, সরি ফোর্থ যেটা, সেটা হলো টিএফএসতে পিয়ার পলিএফ যেটা নিয়ে এসছে যে $5,000 এক্সট্রা ফর ক্যানেডিয়ান সিকিউরিটিস। It's not a big thing, in my opinion, but something to you know cheer for. রিফ ডিলে এটা যেটা, সেটা হচ্ছে যে আমরা যারা আপনারা জানেন না, আমি তাদের জন্য খুব কুইকলি একটু রিক্যাপ করি যে আপনাদের অনেকেরই আরআরএসপি থাকে। আরআরএসপিটা যখন আপনি ইনভেস্ট করেন বাই এইজ 72, মানে আপনি যখন বয়স 71 হবে, সেই বছরই আপনাকে আপনার আরআরএসপিটাকে কনভার্ট করতে হবে রিফে। রিফের পুরা মিনিংটা হচ্ছে রেজিস্টার্ড রিটায়ারমেন্ট ইনকাম ফান্ড। সো বেসিক্যালি আপনার 72 বছর বয়স থেকে আপনাকে ইউ হ্যাভ টু টেক আউট মানি ফ্রম ইউর রিফ অ্যাকাউন্ট। সো আরআরএসপিটা 71 বছর বয়সে আপনাকে ম্যান্ডেটরি রিফে কনভার্ট করে ফেলতে হবে, এবং 72 বছর বয়স থেকে আপনাকে মিনিমাম যে একটা অ্যামাউন্ট হুম, সেটা উইথড্র করতে হয় আর রিফ থেকে। সো ফর এক্সাম্পল কারো যদি $1,00,000 থাকে, তাহলে 72 বছর বয়সে ইউজুয়ালি অ্যারাউন্ড $5,000 আপনাকে মিনিমাম উইথড্র করতে হবে। সো কনজারভেটিভ পার্টি যেটা বলছে যে তারা এই জিনিসটাকে আরও একটু বাড়াতে চায়, ডেফার করতে চায়, যে 73 বছর পর্যন্ত, 71 থেকে তারা 73-এ নিয়ে যেতে চায়, যাতে আপনাকে ম্যান্ডেটরি আপনাকে এই উইথড্রলটা না করতে হয়। সো সামথিং টু গুড, সামথিং টু চিয়ার ফর। কারণ হলো এখন মানুষ অনেক বছর বাঁচছে। আমার যে বিজনেস পার্টনার, তার মার বয়স প্রায় 100 বছর হয়ে যাবে এই অক্টোবরে। সো মানুষজন অনেক বছর ধরে বাঁচতেছে। সো দে নিড রিফ মানি। সো ইউজুয়ালি যেটা হয় যে আপনার বয়স যখন 90 হয়ে যায়, you have to take out a big portion of your RIF. So by delaying it a little bit, it's a good sign. So এছাড়াও আরও যেই পলিসিগুলো তারা নিয়ে এসছে, সেটা হচ্ছে যে আপ টু 34,000 পর্যন্ত আহ, কারো ট্যাক্স দিতে হবে না সিনিয়রসদের জন্য। বেসিক্যালি এখন যদি কেউ রিটায়ারমেন্টে যায় সিনিয়ররা, প্রথম 15,000-এর উপর সবাইকেই কোনো ট্যাক্স দিতে হয় না। এছাড়া সিনিয়রসরা আরও কিছু ট্যাক্স বেনিফিট পায়, ট্যাক্স ক্রেডিট পায়। যেমন এইজ ক্রেডিট একটা আছে, সেটা $8,000 মতো, এবং আরও $2,000 মতো পেনশন ক্রেডিট পাওয়া যায়। সো অল টুগেদার প্রায় 25,000 টাকার মতো আপনার ট্যাক্স দেওয়ার লাগে না। সো আপনি যদি এইটাকে, তারা বলছে যে 34,000 পর্যন্ত তারা রেইজ করতে চাচ্ছে, সো যাতে কারো কোনো ট্যাক্স দিতে না হয়। সো কোনো কাপল যদি হয় 64, 64, 68,000 পর্যন্ত ইনকাম, পুরোপুরি ট্যাক্স ফ্রি হবে, উইচ ইজ আ গুড ফর সিনিয়র্স। বাট এগেইন, এই রেভিনিউ যে লস হচ্ছে গভর্নমেন্টের, সেই লসটা কীভাবে তারা কাভার করবে, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। সো যেই কারণে আমরা আজকে যেই কারণে আমরা এনডিপি বা গ্রিন পার্টি এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের ক্যাম্পেইন প্রমিস নিয়ে কোনো কথা বলছি না, এই কারণে যে দে প্রমিস দ্য মুন। সো আই ক্যান প্রমিস এনিথিং, আই ক্যান, if I know that I will not be selected, I can promise anything. I can promise আপনাকে অনেক কিছুই প্রমিস করতে পারি। দ্যাট ডাজন্ট মিন যে আমাকে ওগুলো পূরণ করতে হবে। সো আপনি যদি এনডিপির বা গ্রিন পার্টির যদি আপনি ক্যাম্পেইন প্রমিস দেখেন, তারা সব কিছু ফ্রি করে দিতে চায়, সব কিছু আপনাকে দিয়ে দিতে চায়, কিন্তু তারা রেভিনিউ কীভাবে নিয়ে আসবে গভর্নমেন্টের, সেটার কোনো, তাদের কোনো অ্যান্সার নাই। সো দ্যাটস ওয়াই উই পারপাসফুলি এক্সক্লুডেড দোজ পার্টিস। এছাড়াও কনজারভেটিভ পার্টি ওরা আরও বলছে যে স্কিল ট্রেড, যারা আমাদের এখানে অনেক স্কিল লেবার, মানে যারা ট্রেড সেক্টরে কাজ করে, তাদের জন্য অনেক ধরনের প্রোগ্রাম নিয়ে আসতেছে, যাতে
we can have more people in that trades field because trades fields এ অনেক ডিমান্ড, এখানে এনাফ মানুষজন আসছে না। এছাড়াও কর্পোরেট যে এক্সিকিউটিভদের অনেক বিভিন্ন ধরনের পার্কস আছে, ওরা ওটা লিমিট করতে চাচ্ছে, which is not bad. I'm not against those. So that's kind of conservative their promise. এছাড়াও ফ্যাক্টর, ওরা সবাই মোটামুটি এই বিষয়ে একমত যে বোথ পার্টি ওয়ান্টস টু রিডিউস দ্য ইমিগ্রেশন এবং তারা একটা সাস্টেইনেবল একটা নাম্বারে যেতে চাচ্ছে, যাতে আমাদের ইকোনমি বা হেলথ কেয়ার যেটা সেটা সাস্টেইন করতে পারে। বাট এগেইন হিস্টোরিক্যালি আমরা জানি যে কনজারভেটিভরা লিনস টুয়ার্ডস মোর লাইক পয়েন্টস বেসড সিস্টেম, ওয়ার অ্যাজ লিবারাল পার্টির যারা তারা ফোকাস অন বোথ মোস্টলি অন ফ্যামিলি রিউনিফিকেশন প্রোগ্রামগুলোতে তারা বেশি ফোকাস দেয়। সো দ্যাটস আ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য ইমিগ্রেশন পলিসি। এছাড়াও Trump একটা big factor, but we will come to the Trump issue later because we think that মানে এই ইস্যুতে আসলে বোথ পার্টির আসলে কিছু করার নাই, কারণ ট্রাম্প তো আসলে ট্রাম্পই। এখানে চায়নার যেই ইকোনমিক পাওয়ারটা আছে, যেটার কারণে তারা দে ক্যান ফাইট ব্যাক এগেনস্ট ইউএস। ক্যানাডা হ্যাজ নো, মানে ক্যানাডার আসলে কোনো ওরকম কোনো ইকোনমিক অ্যাডভান্টেজ নাই যেই কারণে তারা ফাইট ব্যাক করতে পারে। সো নো ম্যাটার হোয়াট পার্টি কামস ইন, ইউ উইল বি বুলিড বাই ট্রাম্প। এই লিবারেলরা আসলে আরও বুলিটা বেশি হবে, কারণ অবভিয়াসলি ট্রাম্প হেটস লিবারাল। সো সো দ্যাটস গোনা বি এ মানে কমন ইস্যু, যেটা যেটা আমরা দেখেছি যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো যখন ছিল, হাউ badly he was treated, like how disgracefully he was treated from the আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। সো এটা একটা জিনিস। এছাড়াও কস্ট অফ লিভিং, আমরা জানি যে পিয়ার পলিয়েভ হ্যাজ বিন ভেরি ভোকাল অন কস্ট অফ লিভিং ফর মেনি মেনি ইয়ার্স। হি ইজ, আই থিঙ্ক হি ইজ দ্য অনলি হু, যখন 2021 সালের দিকে যখন ফেডারেল গভর্নমেন্ট প্রচুর মানি প্রিন্ট করে টাকা, হি ইজ দ্য অনলি পলিটিশিয়ান হু কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ইনফ্লেশনারি ইফেক্ট, যেটা পরবর্তীতে হি ওয়াজ রাইট। যে প্রথমে গভর্নমেন্ট বলেছিল যে ইনফ্লেশন উইল বি টেম্পোরারি, এটার কোনো লং টার্ম ইফেক্ট নাই, এবং বাট হি ওয়াজ কারেক্ট যে ইনফ্লেশন ওয়াজেন্ট ট্রানজিশন, মানে শর্ট টার্ম ছিল না, এটা আমাদেরকে ভালোই পেইন দিয়েছে। এবং ফার্দার যেটা হচ্ছে যে এই ইনফ্লেশনের কারণে প্রচুর টাকা কিন্তু গভর্নমেন্টকে মানি প্রিন্ট করতে হয়েছে, এবং দে হ্যাড টু অ্যাড এ লট অফ ডেটস ইন দেয়ার ব্যালেন্স শিট। সো দ্যাটস আ বিগ প্রবলেম। এই আমরা হিস্টোরিক থেকে জানি যে লিবারালরা দে টিপিক্যালি ডোন্ট কেয়ার অ্যাবাউট ফিসক্যাল পলিসি, মানে হচ্ছে যে টাকা স্পেন্ড করতে থাকো, নোবডি কেয়ার্স, উই উইল জাস্ট গিভ ইট টু দ্য হোয়াট এভার বড়ো উই আর ডুইং, উই উইল জাস্ট গিভ ইট টু দ্য নেক্সট পার্টি অর নেক্সট গভর্নমেন্ট। সো আপনি আপনার পার্সোনাল লাইফ থেকে চিন্তা করে দেখতে পারেন যে আমি যদি আজকে আমার একটা ক্রেডিট কার্ড থাকে অ্যান্ড আই হ্যাভ আনলিমিটেড ক্রেডিট কার্ড লিমিট, আই ক্যান স্পেন্ড মানি অ্যান্ড কিপ এভরিবডি হ্যাপি। কিন্তু এই ক্রেডিট কার্ডের টাকা তো কাউকে আলটিমেটলি দিতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন, যে এই টাকাটা আসলে দিবে কে, রাইট? সো সো এগেইন আরও কিছু পলিসি, যেমন ডেন্টাল কেয়ার, ফার্মা কেয়ার, এইগুলো লিবারালরা নিয়ে এসছে। $10 যে চাইল্ড কেয়ার প্রোগ্রাম, এটাও লিবারালদের ক্যাম্পেইন প্রমিসে আছে। পিয়ার কনজারভেটিভ পলিসিতে ওরা চাচ্ছে যে যেটা যে কার্বন ট্যাক্স তো ওরা প্রথমেই বলবে বাদ দিয়ে দিবে, প্লাস তারা আরও অন্যান্য ধরনের যেই প্রোগ্রামগুলো আছে, আমি সেটা কুইকলি একটু যাচ্ছি। যেমন ক্রাইম, সেটা একটা বড় ফ্যাক্টর ছিল, যেটা আমরা দেখেছি যে জিটিএতে বড় বড় সিটিগুলোতে যেরকম গাড়ি চুরি হচ্ছিল, তারপরে একই ক্রাইমে অনেক মানুষ জেলে যাচ্ছে এবং জেল থেকে বেরোয় আসতে চাচ্ছে। এই টপিকগুলোতে কনজারভেটিভরা ভেরি টাফ অন দোজ পলিসি, সো দে আর ইমপ্লিমেন্টিং। বাট একটা জিনিসে কনজারভেটিভরা মে নট বি সাপোর্টেড, যেটা হচ্ছে যে আমরা যারা ইমিগ্রেন্ট তারা উই ডোন্ট ট্রাস্ট দ্য কনজারভেটিভ। দের ইজ এ রিজন ফর দ্যাট। কারণ হলো যে কনজারভেটিভদের যে আইডিওলজি,
দেখা গেল যে ওরা হয়তোবা গান পাস করে ফেললো, গান ল। আমরা জানি যে লিবারালদের একটা পলিসি খুব ভালো ছিল লাস্ট 10 বছরে, অ্যাট লিস্ট ইন মাই অপিনিয়ন, কারণ আমি চাই না যে এই দেশে গান লিগালাইজ করা হোক আমেরিকার মতো। সো দ্যাট ওয়াজ এ গুড থিং যেটা লিবারালরা করেছে। বাট দিস ইজ ওয়ান অফ দ্য কনসার্নিং এরিয়া ফর মি অ্যাট লিস্ট, যে কনজারভেটিভরা যদি আসে, স্পেশালি তাদের যদি ম্যাসিভ পাওয়ার নিয়ে চলে আসে, দে মাইট ইন্ট্রোডিউস সাম gun law which may allow some people to have guns legally. But that's something to think of. And তারা যেমন আরেকটা পলিসি নিয়ে এসছে যে তারা ফান্ডিং বন্ধ করে দিবে অনেক যেগুলো সেফ ড্রাগ পলিসি, যেই সাইটগুলো ছিল, যেমন ভ্যাঙ্কুভারে এবং অন্যান্য অন্টারিওতে, টরন্টোতে অনেক ধরনের প্রোগ্রাম ছিল গভর্নমেন্টের, যেখানে আপনার ফান্ডিং ছিল এবং ওখানে সেফ ইনজেকশন সাইট, যারা হলো ড্রাগ অ্যাডিক্ট তাদেরকে বিভিন্ন সেফ ইনজেকশন সাইটের মাধ্যমে তাদেরকে সেফলি যাতে তারা ড্রাগ নিতে পারে, এই পলিসিগুলো ছিল লিবারাল গভর্নমেন্টের সময়। কনজারভেটিভ গভর্নমেন্ট বলেছে যে তারা এইসব রাখবে না, এরা বাতিল করে দিবে। সো দ্যাটস আ বিগ ডিফারেন্স। এবং আরও যেই প্রোগ্রামগুলো আছে, ডিফেন্স ইজ প্রিটি মাচ সিমিলার আইডিয়া ফর বোথ পার্টিস। ইমিগ্রেশন ইজ এ বিগ ওয়ান। হেলথ কেয়ার তো প্রভিন্স নিয়ন্ত্রণ করে, সো দে ডোন্ট হ্যাভ মাচ টু সে। বাট ইকোনমি যেটা বড় একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যে কনজারভেটিভরা লাস্ট 10 বছর ধরে বলে আসতেছে যে কানাডার প্রোডাক্টিভিটি খুবই পিছিয়ে আছে compared to the US. So they have been very focal on that. So I will stop my side এবং I'll let Jahid talk about the liberal campaigns এবং লিবারালদের যে পলিসিগুলো নিয়ে তারা আসছে। Jahid, over to you. থ্যাংক ইউ। সো আমি হচ্ছে আপনার প্রিভিয়াস কনজারভেটিভ প্রপোজালস, ওইখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছিলাম। সো সো টিএফএস এটা নিয়ে, সো টিএফএস আমি আই ওয়াজ জাস্ট রিডিং আর্টিকেল। সো যেখানে আর কি বর্তমানে অ্যাভারেজ ক্যানাডিয়ানের টিএফএস এর ব্যালেন্স হচ্ছে অ্যাভারেজ 44,000। সো ইটস স্টিল ওয়ে বিলো দ্য ম্যাক্সিমাম লিমিট। সো ওই আর্টিকেলের জাস্টিফিকেশন হচ্ছে যে ইট ডাজন্ট হ্যাভ এনি ইউজ, এডিশনাল 5,000 ডাজন্ট হ্যাভ এনি Exactly. ইউজ। এবং দেখা আর যাবে যে ম্যাক্সিমাম ইউজটাই হচ্ছে যে যাদের অলরেডি ম্যাক্স আউট হয়ে আছে তারাই ইউজ করবে। সো এক্স্যাক্টলি দ্য দেখা যাবে ওয়েলথি যে পিপল, বা আরো ওয়েলথি পিপল যারা, সো ম্যাস পপুলেশনের আসলে কোনো একটা উন্নতি খুব হবে বেশি না। অ্যাডেড দ্যাটস বেনিফিট নাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আরেকটা জিনিস হচ্ছে অ্যাড করা দরকার এখানে কনজারভেটিভ পলিসির জন্য। সো এটা যদিও সেম লিবারেলদের জন্যও ক্যাপিটাল গেইন ইনক্লুশন রেট, সো যেটা লাস্ট রাইট, গত ফর্মার বছর ছিল। গভর্নমেন্ট ছিল 67%-এ বাড়ানো হয়েছিল, সেটাকে দে উইল গেট ব্যাক টু দ্য 50% এগেইন, কনজারভেটিভ পার্টি। সো রাইট। স্টার্ট টু ওইটা কিন্তু বাতিল করে দিয়েছে এই মার্ক কার্নি যখন আসছে। ওই ৭ দিনের যে পলিসি ছিল, ওই ৭ দিনের মধ্যে একটা one of the policy was to cancel the so ইনক্লুশন যেটা রেট। হয়েছে এক্সাক্টলি। সো জাস্ট টু গিভ ইউ a quick recap what happened অডিয়েন্সদের জন্য, যে গত বছর বাজেটে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ফাইন্যান্স মিনিস্টার তখন ছিলেন, উনি একটা প্রপোজাল নিয়ে এসেছিলেন যে ক্যাপিটাল গেইন যারা হলো কোনো কিছুতে ইনভেস্ট করার পরে যে গেইনটা হয় সেটার উপরে তারা যে রেটটা ইউজ করা হয় সেটা বাড়াতে চাচ্ছিল। সো এইটা নিয়ে প্রচুর ডিবেট হয় এবং এটা একটা খুবই আনপপুলার একটা ডিসিশন হয় বিজনেস কমিউনিটিতে, এবং প্রচুর ইনভেস্টমেন্ট এই কারণে চলে গেছে সাউথ অফ দ্য বর্ডার, এবং মানে মোটামুটি খুবই একটা আনহ্যাপি এনভায়রনমেন্ট একটা তৈরি করেছিল এন্টারপ্রেনারদের মধ্যে। সো দ্যাট গট ক্যারিড অন এবং এটা অলমোস্ট পাস হয়ে যেত ডিসেম্বরের দিকে, নভেম্বরের দিকে, যে ফল ইকোনমিক বাজেট যেটা ছিল সেটাতে পাস হয়ে যেত। বাট বিফোর ইট ওয়াজ গোয়িং টু বি অ্যাপ্রুভড, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড রিজাইন ফ্রম হার পজিশন, এবং পুরা লিবারাল গভর্নমেন্টই একটা মানে খুব অস্বস্তির মধ্যে পড়ে যায়। এবং সিআরের পয়েন্ট অফ ভিউ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তও এই জিনিসটা ছিল যে যেহেতু গভর্নমেন্ট একটা
বিল পাস করেছে, যদিও সেটা এখনো ল হয় নাই, বাট সিআরএ তখন বলল যে উই উইল স্টিল গো অ্যাহেড এবং ট্যাক্স ইউ অ্যাজ ইফ দ্য বিল হ্যাজ বিন পাস্ট অ্যাজ অ্যান্ড মানে এটা রয়্যাল অ্যাসেন্ট পেয়ে গেছে। becomes law. সো বিকেম এ ল। বাট এটা মার্ক কার্নি যখন আসলো তখন উনি বলে দিল যে না, উই উইল রিপিল দ্য অ্যাক্ট, মানে বিল, এবং ওটা আমরা পাশ করব না। প্লাস কনজারভেটিভ পার্টি আগে থেকেই এটা বলে আসছে যে দে অপোজ টু দিস পলিসি। সো আফটার মার্ক কার্নিজ ডিসিশন, এই যে ক্যাপিটাল গেইন ইনক্রিজের যে ডিসকাশনটা, সেটা পুরোপুরি আসলে বাতিল হয়ে গেল। এখানে আর কোনো সুযোগ নাই এটা ফেরত নিয়ে আসার। Sorry to interrupt, Rahid. No, yeah. So, Liberal Party, again, a Conservative Party was targeting আপনার কনজারভেটিভ পার্টি হচ্ছে গিয়ে মোস্টলি সিনিয়র পিপলদেরকে টার্গেট করেছে এবং লো ইনকাম আর্ন পিপলের টার্গেট করেছে, বাট লিবারেল পার্টিও মোস্টলি দে আর টকিং অ্যাবাউট মিডল ইনকাম পিপল। সো দে রিডিউস 1% ট্যাক্স রেট টু 14%, সো যেটা বেসিক্যালি এভরি ট্যাক্স পেয়ারকে অন অ্যাভারেজ $428 $428 সেভ করবে অন আ ইয়ার। সো এটা ছিল ওয়ান অফ দ্য প্রপোজাল। অ্যান্ড দেন লাইক লিবারেল পার্টি, লাইক কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টিও হোম পারচেসে জিএসটি রিলিফ দিয়েছে, বাট লিবারেল পার্টি দিয়েছে 1.3 মিলিয়ন হোমস পর্যন্ত। আর সরি, কনজারভেটিভ পার্টি 1.3 মিলিয়ন ভ্যালু পর্যন্ত রিলিফ দিয়েছে, আর লিবারেল পার্টি সেটা করেছে 1 মিলিয়ন। সো এখানে অ্যাপ্রক্সিমেটলি 50,000 সেভ হবে এই প্রপোজাল অনুযায়ী। দেন কার্বন ট্যাক্স, সো আপনি যেটা অলরেডি বলে ফেলেছেন যে মার্ক কার্নি ফার্স্ট অফিস যেতেই কনজিউমার কার্বন ট্যাক্সটা কমপ্লিটলি এলিমিনেট করে দিয়েছে, এবং ওরা হচ্ছে এটাকে কন্টিনিউ করবে ওদের নেক্সট টার্মেও এক্সপেক্টেড। সো এটা অ্যাকর্ডিং টু আ নিউজ পোর্টাল, এটা অ্যাপ্রক্সিমেটলি $400 সেভ করবে ফর পার হাউস হোল্ড। আচ্ছা, দ্য এখানে লাস্ট একটা ওয়ান কোশ্চেন যেটা, আছে জাহিদ। জাহিদ, তোমার কাছে একটা জি, কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কনজিউমার পোর্শন মানেটা কি? তার মানেটা কি এখনো কার্বন ট্যাক্স ইমপ্লিমেন্ট করতেছে যারা ইন্ডাস্ট্রি, মানে কোম্পানিকে কি এখনো তারা ট্যাক্স করছে, মানে যারা কার্বন এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, প্রডিউস করে? এক্স্যাক্টলি। সো পিআরএ হচ্ছে কি, এটাই হচ্ছে কি ও পুশ করতেছে যে কনজিউমার, সরি, কার্বন ট্যাক্স ইজ নট এলিমিনেটেড ইয়েট, বিকজ আপনি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যতক্ষণ পর্যন্ত রাখতেছেন, ওটা আলটিমেটলি পাস থ্রু হবে কনজিউমারের কাছেই। সো এতদিন আচ্ছা, যেটা হতো যে কনজিউমার লেভেলে যখন আমরা গ্যাস কিনতে যেতাম, তখন আপনাকে গাড়ির গ্যাসের জন্য এডিশনাল পে করতে হইতো, সেটা এখানে থাকতেছে না, বাট ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আছে। সো এটা বেসিক্যালি এইটার এক্সপ্লেনেশনটার পরে আরো আছে। আচ্ছা, এটা একটু আচ্ছা, নোট করে রাখি। ওকে। 28 থেকে 30 থেকে, ওকে, ওকে। সো লিবারেল পার্টি, অ্যাজ অলওয়েজ, লিবারেল পার্টি এবছর ওদের ক্যাম্পেইন ফোকাসে বড় ফোকাস হচ্ছে হাউজিং। সো ওরা হচ্ছে 1970-র একটা ইনসেন্টিভ যেটা ওরা আবার রিইন্ট্রোডিউস করতে চাচ্ছে। সো এই ইনসেন্টিভটার নাম হচ্ছে মাল্টি ইউনিট রেসিডেন্সিয়াল বিল্ডিং রিভাইভাল। সো এইটার বেসিক্যালি ইউজেসটা ছিল অন নাইনটিন, এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল 1974-এ, এবং যেটা ছিল আনটিল 1981 পর্যন্ত। সো এইখানে যে ইনসেন্টিভটা ছিল, সো আপনার ইউজুয়ালি হচ্ছে গিয়ে যারা পারপাস বিল্ড ইনভেস্টমেন্ট করবে, তাদের জন্য এটা অ্যালাউ করবে, এবং তারা হচ্ছে এখান থেকে যেই প্রফিট এবং লসটা হবে, এবং যেই এখানে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে ক্যাপিটাল কস্ট অ্যালাউন্স, যেটা ডেপ্রিসিয়েশন চার্জ, ওইটা একটা বড় পোর্শন করতে পারবে, এবং সেকেন্ড হচ্ছে গিয়ে এখান থেকে যদি কোনো লস ইনকাম হয়, সেটা তারা অন্যান্য যে কোনো ইনকামের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। সো যদি কোনো ইন্ডিভিজুয়াল আপনার এই পারপাস বিল্ড হাউসে ইনভেস্টমেন্ট করে, সেখান থেকে যদি কোনো ডেপ্রিসিয়েশন থেকে লস হয়, সেই লসটা তার অন্যান্য যে ইনকাম, সাচ এস এমপ্লয়মেন্ট ইনকাম, তার এগেনস্টেও ডিডাকশন করতে পারবে। সো এটা ছিল এই এমইউআরবি ইনসেন্টিভ, যেটা 1970-র দিকে ইমপ্লিমেন্টেড ছিল। সো লিবারেল এটাকে আবার রিইন্ট্রোডিউস করার প্ল্যান করতেছে টু বুস্ট দ্য ইনভেস্টমেন্ট ইন হাউস হোল্ড। আচ্ছা। সো
লিবারেলদের বেসিক্যালি পলিসি মোস্টলি ফোকাসিং অন দ্য হাউজিং এবং ট্যাক্স রিলিফ ফর দ্য মিডল ক্লাস। সো ফাইন্যান্সিয়াল টার্ম তাদের ফোকাস নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে এখন সোফার হাউজিং এ থ্রু হচ্ছে গিয়ে এমইউআরবি রিইন্ট্রোডাকশন এবং জিএসটি রিলিফ অন মিডল ক্লাস পিপল। আরেকটা যেটা ফোকাস ক্লাইমেট। সো তারা অলরেডি কনজিউমার লেভেলে কার্বন কার্বন পলিসি কার্বন ট্যাক্স রিমুভ করেছে। বাট এটা তাদের প্ল্যান হচ্ছে নেক্সট টার্মে তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পিপল, ইন্ডাস্ট্রিকে টার্গেট করবে, বাট খুবই স্পেসিফিক ইন্ডাস্ট্রি, নট এভরি ইন্ডাস্ট্রি। যারা হচ্ছে যে সকল ইন্ডাস্ট্রি মোস্টলি নটোরিয়াস ফর পলিউশন, তাদেরকে হয়তো স্পেসিফিক ভাবে টার্গেট করবে। তো এটাই মোস্টলি হচ্ছে গিয়ে লিবারেল টিমের ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক প্লেজ। এছাড়া আহ, আরেকটা আজকে রিসেন্টলি আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে লিবারেল পার্টি plans to introduce plans to build 500,000 home every year. So এটার feasibility is subject to assessment, but they promised it in, আমি আজকে দেখলাম। So ওইটা again, এই পলিসিটা যখন নিয়ে আসলো তখন এভরিবডি ওয়াজ টকিং যে ৩ বছর আগে না ২ বছর আগে, আমি আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট টাইম, বাট ফেডারেল গভর্নমেন্টে তখন জাস্টিন ট্রুডো ছিল, হি প্ল্যান্ড 3 মিলিয়ন নিউ হাউসেস। তুমি মনে আছে কিনা জাহিদ তোমার, বাট হি প্রমিসড 2 to 3 million, আই ক্যান্ট রিমেম্বার দ্য এক্সাক্ট, বাট নান অফ দোজ ওয়ার বিল্ড। কারণ হলো যে ওইটা হলো জাস্ট শুধু ফটোশ্যুটের জন্য বলা, ওই কতগুলো ক্যাম্পেইন প্রমিস বলতে হবে তাই বলে, বাট নান অফ দিস গেটস ডান বিকজ কেউ ফলো আপ করে না ওইসবে, জাস্ট শুধু ওরা প্রমিস করতে পারে, প্রমিস কখনোই ফলো আপ হয় না। এনিওয়ে, সো আই so আই আই হাইলি ডাউট যে 5 লাখ ইয়ে করবে every year, এভরি ইয়ার্স। হ্যাঁ, ইটস so আর এর ছাড়া আর মোস্টলি আমি ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস অ্যাড করতে, আমি যতটুকু দেখলাম যে মার্ক কার্নি যেটা বলছে যে হি উইল ইন্ট্রোডিউস সাম প্রিফ্যাব্রিকেটেড হোম, এবং বেসিক্যালি যেটা অনেকেই কমপ্লেন করছে যে হি উইল ইউজ হিজ, সো মার্ক কার্নি ওয়াজ আই থিঙ্ক হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। সো Right. Brookfield Asset Management is the largest like infrastructure company, one of the largest infrastructure company in the world, and I think they are the number one in Canada. So he was the person, এবং মার্ক কার্নির যে পলিটিক্যাল বা হি ওয়ার্কড অ্যাজ এ ইনভেস্টমেন্ট ব্যাংকার অ্যাট গোল্ডম্যান স্যাক্স, ওয়ার্কড অ্যাজ ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ কানাডার গভর্নর হিসেবে কাজ করেছে। সো নোবডি ইজ কোয়েশ্চেনিং অ্যাবাউট হিজ রেজুমে অর এনিথিং, বাট দ্য প্রবলেম ইজ যে অনেকগুলো কোয়েশ্চেন এখানে আসছে, যেটা পিয়ার পলিয়ে বা কনজারভেটিভরা রেজ করেছে, সেটা হচ্ছে যে ওয়ার ডাজ দিস পারসন পে হিজ ট্যাক্সেস। এবং ইটস আ সলিড কোয়েশ্চেন যে দেখেন, আমি একজন ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও ম্যানেজার হিসেবে, ইয়েস, আই গিভ অ্যাডভাইস টু পিপল উইদিন দ্য গাইডলাইন। এখন হয়তো বা গাইডলাইন অনুযায়ী হি ইজ ফ্রি টু মুভ হিজ মানি টু ক্যারিবিয়ান অর এনি আদার places, but when you are running for a prime minister office, or then your moral ethics, moral যে একটা standard, that has to be elevated from a person like me. I will never run for an office. I will do whatever is within the law, but এখানে একটা বড় একটা একটা ইয়ে থেকে যায়, মিসট্রাস্ট থেকে যায়। আবার এটাও সত্য যে বিভিন্ন পোলের মধ্যে দেখা গেছে যে যখন ক্যানাডিয়ানস ওয়ার আস্কড যে হু ইজ ইউর প্রেফার্ড প্রাইম মিনিস্টার, মোস্ট অফ দ্য টাইম পিপল চোজ মার্ক কার্নি, এবং এটা একটা বড় রিজন হচ্ছে যে নোবডি লাইকস পিয়ার পলিয়েভ, এবং ইনক্লুডিং মি। আই ডোন্ট লাইক হিজ দ্য ওয়ে হি টক্স অ্যান্ড অ্যাটাক্স পিপল, অ্যান্ড আমার মনে হয় ইন দ্য লাস্ট ফিউ ডেজ হি হ্যাজ বিন আ লিটল বিট ডিফেন্সিভ, মানে ও আর অ্যাটাকিং মুডে কম। But who knows, once he becomes, if he becomes prime minister, he might change. So
বাট এই প্রি ফ্যাব্রিকেটেডের যে পয়েন্টটা আমি নিয়ে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হি অলরেডি সেড যে প্রিফ্যাব্রিকেটেড প্রপার্টি নিয়ে আসবে, উইচ ইজ ফাইন। আমার মনে হয় যে প্রিফ্যাব্রিকেটেড হাউজিং ইজ ওয়ান অফ দ্য সলিউশন। I don't disagree with that. But the way he proposed the policy, that was there was a there was something that I disagree with. Kirokum, he is saying যে federal government should invest in prefabricated. Federal government should not be involved in any of this program. We know very well যে federal government বা any type of government is a massive failure এবং they are the most inefficient group of people in any economy. এটা শুধুমাত্র ক্যানাডিয়ান ইকোনমিতে না, it is it is same for Even any in the US economy. ইউএসএ তেও একই কাহিনী, আমাদের দেশে তো আরো বড়। সো গভর্নমেন্ট ইজ অলওয়েজ ইনএফিশিয়েন্ট, এটাকে মাথায় রাখতেই হবে। সো একটা ভালো গভর্নমেন্টের কাজ হলো যে ইউ ওপেন আপ অর মেক ইট ইজি ফর প্রাইভেট সেক্টর, রিডিউস পলিসি, মেক ইট চিপার, মেক ফাইন্যান্সিং চিপার ফর ইনভেস্টর। এইসব ইনসেন্টিভ দিলে অটোমেটিক্যালি ইনভেস্টররা আসবে। ইনভেস্টর উইল গো টু দ্য প্লেস ওয়ার দে ফাইন্ড ইনসেন্টিভ। যদি যেটা লাস্ট 10 বছরে একটা ছিল, একটা অসুস্থ ধরনের একটা পলিটিক্যাল রেটরিক ছিল যে এভরিবডি ইজ মানে মানে ইনভেস্টর বা এই টাইপের যারা এন্টারপ্রেনর তাদেরকে খুব বাজেভাবে ট্রিট করা হয়েছে লাস্ট 10 বছর ধরে। এবং এটার ফলাফল আমরা পেয়েছি যে উই আর স্টিল ইন দ্য পার ক্যাপিটা বেসিস ইন দ্য সেম লেভেল যেটা আমরা 2015-তে ছিলাম। সো কারণটা কি? এভরিবডি ওয়াজ লুকিং ফর কোনো রকম একটা কাজ করতে পারলেই হলো, কোনো আউটপুট না দিলেও হবে। নোবডি কেয়ার্স অ্যাবাউট অ্যাকাউন্টেবিলিটি এবং নোবডি কেয়ার্স অ্যাবাউট productivity. So you get what you designed for. So that's what happened. So purpose built rental, government should not be involved. যেটা মার্ক কার্নি বলেছে যে government should build prefabricated property house for everybody. I'm all for prefabricated হাউজিং এবং যদি এটা মেক সেন্স করে এবং যথাযথ আহ, ভালো কোম্পানিগুলোকেই যাতে অ্যাপ্রুভ করে, বাট গভর্নমেন্ট শুড নট বি ইনভলভড, অ্যাবসলুটলি নো। জাহিদ, ইউ ওয়ান্টেড টু সে সামথিং? আচ্ছা, ইন Uh, কম্প্যারিজন, আমি যদি কম্প্যারিজনটা নিয়ে আসি যে লিবারাল এবং কনজারভেটিভদের, সো এখানে কুইক একটা কম্প্যারিজন যেটা আমরা কিছুক্ষণ আগে ইন ডিটেলসে কথা বলছিলাম যে কনজারভেটিভরা যেই প্রোগ্রামগুলো নিয়ে আসছে, লিবারালরা যে প্রোগ্রামগুলো নিয়ে আসছে। এনিথিং টু অ্যাড, জাহিদ? না, ঠিক আছে। ওকে, সো বেসিক্যালি বটম লাইন হচ্ছে যে কনজারভেটিভরা যেই পলিসিগুলো নিয়ে আসছে সেটা এনভায়রনমেন্ট কেউ যদি কনসাস হয় তার জন্য আসলে অবভিয়াসলি লিবারালদের পলিসিগুলো মোর অ্যাপিলিং। ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে বা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে অবভিয়াসলি যদি কেউ চিন্তা করে দেন absolutely it should be conservative because they have been talking about যেটা রেড টেপের কথা বলা হচ্ছে, যে বারবার করে বলা হচ্ছে যে it takes years to get anything done in Canada. এই রেড টেপের জিনিসগুলো তারা সরাতে চাচ্ছে। সো অবভিয়াসলি কনজারভেটিভ উইল বি সামবডি, মানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন এবং হোয়াট ইউ আর লুকিং ফর ইন ইয়োর পয়েন্ট অফ ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ। সো কেউ যদি এনভায়রনমেন্টের কনসার্ন হয় এবং দ্যাট ইজ ভেরি top priority for them, go vote for liberals because they have better policy than conservative party. If you are somebody entrepreneur or business minded, then go vote for conservative party. both party সিনিয়রসদেরকে, আসলে সিনিয়ররা হলো সবচেয়ে বেশি ভোট ব্যাংক বলতে পারে, সব পার্টির জন্যই সিনিয়ররা হচ্ছে ভোট ব্যাংক। সো নোবডি মেস অ্যারাউন্ড উইথ সিনিয়র্স, এবং যে কোনো পার্টিকে জিততে হলে সিনিয়র্সদেরকে হ্যাপি রেখেই করতে হয়। সো সো ইউজুয়ালি হিস্টোরিক্যালি দেখা দেখেছে যে older folks, especially male older people, they typically vote for conservative. Younger people voted for Democrats like liberals. So if
they can maintain that, there will be a good fight. But in the last few years যারা মিডল এজ যারা ছিল, যেমন ধরেন আমার বয়স যেমন মিড মানে 30 to 40 রেঞ্জে, সো উই স হাউ লিবারাল ডেলিভার্ড, লাইক লিবারাল পার্টি যখন 2015 সালে জাস্টিন ট্রুডো প্রথমবার আসে, দে গট আ ম্যাসিভ ভোট ফ্রম ইয়াঙ্গার পিপল। এবং আমরা যারা তখন টোয়েন্টিজে ছিলাম, আমি আমি তখন সিটিজেন ছিলাম না, বাট আই স পিপল ইন মাই এজ গ্রুপ দে ভোটেড aggressively, like they voted for Justin Trudeau এবং they aggressively campaigned for him. But we feel cheated because of the last 10 years of যেটা ইকোনমিক যে একটা সিচুয়েশনের মধ্যে ছিল, nobody was able to afford a house, nobody was able to get a real, যেটাকে বলে রিয়েল ওয়েজ গ্রোথ, বিজনেস এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি প্যাথেটিক, ডিটেরিওরেট করেছে হেলথের অবস্থা, হেলথ সেক্টরের অবস্থা, হাউজিংয়ের অবস্থা খুবই খারাপ, গাড়ি চুরি হয়। So I just want to remind everybody, Jay, forget about Trump for a moment. Think about what happened in the last 5-10 years. এবং if you want to keep see the same people এবং same policy, go vote for liberals, because you are getting the same cabinet, same people. You will get same Chrystia Freeland, same Stephen Guilbeault, same people, same policy. But if you are looking for change, I don't like Polyev, but if you want to see a little bit of change, then go vote for conservative. আরেকটা যেটা বলবো, আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে থেকে শুধুমাত্র আমার যতটুকু জানা মতে ডক্টর তরুণ স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে উনি কনজারভেটিভ পার্টির নমিনেশন পেয়েছে। সো আই উইশ হিম অল দ্য বেস্ট। আপনি যদি এই ভিডিও দেখে থাকেন এবং এই ইলেকশন এলিজিবল হয়ে থাকেন, স্কারবোরো ওয়েস্ট থেকে হয়ে থাকেন, মেক শিওর টু ভোট ফর ডক্টর তরুণ। আই হ্যাভ নো অ্যাফিলিয়েশন উইথ হিম, আই হ্যাভ নেভার মেট দিস পার্সন, বাট অ্যাজ এ বাংলাদেশি উই নিড এ ভয়েস। যেমন আমাদের ডলি বেগম যেরকম প্রভিন্সিয়াল পার্টিতে, প্রভিন্সিয়াল পলিটিক্সে ডলি বেগম থাকাতে অ্যাটলিস্ট there is a voice for somebody to talk in Bangla. That's a big thing. আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ইনফ্যাক্ট শ্রীলঙ্কাতে থেকেও যে পরিমাণ এমপি মিনিস্টার আমরা দেখি ফেডারেল গভর্নমেন্টে বা provincial government, that's a huge number. We don't see any representation from our community. So আপনি কনজারভেটিভ করেন বা লিবারাল করেন বা যে পার্টি করেন না কেন, আপনি যদি সাউথ ওয়েস্ট স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে হয়ে থাকেন, ডক্টর তরুণের ইলেকশন এরিয়া থেকে হয়ে থাকেন, মেক শিওর টু ভোট ফর হিম, বিকজ ইফ উই ডোন্ট ভোট, পিপল আদার কমিউনিটির পিপল উইল নট ভোট। সো আপনি হয়তো বা তাকে পছন্দ না করতে পারেন, বাট মেক শিওর টু ভোট ফর হিম। So that's all I wanted to say. So final takeaway যেটা মোটামুটি আমি wrap up করেই ফেললাম। Election will be on April 28th, but early voting will open up, I think, from the 17th. I have my voting card here. So আপনারা যদি citizen হয়ে থাকেন, you will get something like this. You will get a election voting card like this. এটা এখানে আপনার লেখা থাকবে যে কোথায় যে ভোটিং করতে হবে, আপনার পোল নাম্বার দেওয়া থাকবে, এবং আপনি যদি অ্যাডভান্স ভোটিং করতে চান, সো আপনার অ্যাডভান্স ভোটিং ডেট স্টার্টস ফ্রম April 18th all the way to April 21. সো আমার যেরকম অ্যাডভান্স পোলিং যেটা আমার বাচ্চার স্কুলের পড়েছে, সো we can vote any of these 4 days. আপনি I think you can also vote through mail. I don't know, but yeah, but there will be few debate in English and in French. I think আজকে মনে হয় একটা ফ্রেঞ্চের ডিবেট ছিল। আজকে সো ফ্রেঞ্চ। একটা ফ্রেঞ্চের ছিল আজকে, আমি অল্প একটু দেখেছি, যেটা মনে হলো যে মার্ক কার্নি অলসো সেড সামথিং লাইক he will introduce a new department to approve the energy pipelines. Again, আমি আবার বলবো যে we don't need another bureaucracy এবং we don't need another government wing. The rules are already there. I just have to
লেট ইয়োর গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়ার্ক, এবং তাদেরকে বলতে হবে যে কাজ করো। একটা প্রজেক্টের অ্যাসেসমেন্ট করতে 5 বছর কেন সময় লাগবে? ইটস 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 মানে আই ডোন্ট ইনসেইন। আন্ডারস্ট্যান্ড। ইনসেইন অ্যামাউন্ট অফ সময় লাগে গভর্নমেন্টের এক একটা প্রজেক্ট করতে। সো আই কমপ্লিটলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এরা কারা কিভাবে কাজ করে। সো দ্যাটস সামথিং টু লুক ফর। So yeah, thank you so much for watching our episode, এবং নেক্সট টপিকে আমরা হয়তো বা ফিরে আসবো কোনো ডিফারেন্ট ইস্যু নিয়ে। থ্যাংক ইউ।